আসসালামু আলাইকুম। আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, তো আমাদেরকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে ওল্ড ইংলিশ পিরিয়ডের কয়েকটা কোশ্চেন করা হয়। এই কোশ্চেনগুলোর মধ্যে রাইট আর শর্ট নোট অ্যাবাউট বিয়লফ অথবা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বিয়লফ, এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। তো এই কোশ্চেনটা নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে কোশ্চেনটা লিখতে হবে। কোশ্চেনটা কি? রাইট আর শর্ট নোট অন বিয়লফ বিয়লফ অথবা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বিয়লফ। তো এই কোশ্চেনটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা এই কোশ্চেনটাকে সামারাইজ করার জন্য চেষ্টা করব। তাহলে এই কোশ্চেনটাতে কি বলা হয়েছে? বিয়লফ সম্পর্কে একটা শর্ট নোট লেখার জন্য। এখন শর্ট নোট বলতে আমরা কি বুঝি? শর্ট নোট বলতে এই যে বিয়লফ যে কবিতাটা আছে, এই কবিতার মধ্যে কোন কোন বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, প্রথমে এটার ইন্ট্রোডাকশন আমাদের উপস্থাপন করতে হবে। এরপরে এটা কি কবিতা নাকি নাটক নাকি প্রোজ, এগুলো আমাদেরকে লিখতে হবে। এরপরে এই যে কবিতাটা, এই কবিতাটাকে একটু সামারাইজ করতে হবে, যেটা এখানে বলা হয়েছে শর্ট নোট লেখার জন্য একটা সামারাইজ করতে হবে। এরপরে এই কবিতার একটা কনক্লুশন আমাদেরকে লিখতে হবে। তো প্রথমে আমরা কি করব? প্রথমে এই কবিতাকে একটা ইন্ট্রোডাকশন করার জন্য চেষ্টা করব। তাহলে কবিতার ইন্ট্রোডাকশন হিসেবে আমরা কি লিখতে পারি? বিয়লফ বিয়লফ is the most famous poem in old English literature. আর আমরা কি লিখলাম? Beowulf is the most famous poem in old English literature. এরপর আমরা লিখতে পারি it is an epic poem written around the 8th century and the author is unknown. ওকে, এতটুকু কি করতে হবে? আমাদেরকে লিখতে হবে। আননোন মানে কি? তো আননোন মানে হলো অ্যানোনিমাস, অর্থাৎ অজ্ঞাত। তাহলে এখানে আমরা কি লিখলাম? বিয়লফ ইজ দ্য মোস্ট ফেমাস পোয়েম ইন ওল্ড ইংলিশ লিটারেচার। তো ওল্ড ইংলিশ লিটারেচারে বিয়লফ কি? একটা ফেমাস কবিতা। ইট ইজ অ্যান এপিক পোয়েম। এপিক পোয়েম মানে কি? যে কবিতায় অনেকগুলো লাইন আছে এবং এটা একটা বর্ণনাকারী একটা কবিতা। তো এই কবিতাগুলোকে এপিক পোয়েম বলা হয়। রিটেন যেটাকে লেখা হয়েছে অ্যারাউন্ড দ্য 8th century and the author is unknown অথবা anonymous। লিখে দেই anonymous, ANONYMOUS, anonymous। হ্যাঁ, এরপর আমরা কি লিখতে পারি? the poem tells the story of a brave hero named King Beowulf। এখানে আমরা কি লিখলাম? যে দা পোয়েম, এই যে কবিতাটা, এই কবিতাটার মধ্যে কি বলা হয়েছে? একজন ব্রেভ হিরোর একটা গল্প বলা হয়েছে। এখন ব্রেভ হিরো, ওই ব্রেভ হিরোর নাম কি? ওই ব্রেভ হিরোর নামই কি? বিয়লফ। তার মানে এই কবিতা যে নায়ক, ওই নায়কের নামকরণেই এই কবিতার নামকরণ করা হয়েছে। তো এরপর আমরা এই যে ব্রেভ হিরো, এই ব্রেভ হিরো কি করছে? হু
fight, who fights against, কার সাথে ফাইট করছে, against the evil monster, evil monsters, হ্যাঁ, who fight evil monsters to protect his people, to protect his people. তো এখানে কি বলা হইতেছে যে এই যে বিওলফ কবিতাটা, এই কবিতার মধ্যে যেই রাইটার, ওই রাইটার কি আননোন অথবা অ্যানোনিমাস, আর এই কবিতার মধ্যে একটা ব্রেভ হিরোর স্টোরি বলা হইতেছে, একটা ব্রেভ হিরোর একটা গল্প বলা হইতেছে, আর ওই হিরোর নাম কি বিওলফ। আর এই বিওলফ, এই যে ব্রেভ হিরো, এই বিওলফে ফাইট করছেন, কার সাথে ফাইট করছেন, এগেইনস্ট দ্য ইভিল মনস্টার, অর্থাৎ এরকম একটা দৈত্যের সাথে তিনি ফাইট করছিলেন যে দৈত্যটা কি ছিল, ইভিল অর্থাৎ খারাপ ছিল। কেন তার সাথে ফাইট করছেন, তার যে রাজ্যবাসী আছে তাদেরকে প্রটেক্ট করার জন্য, অর্থাৎ তাদেরকে রক্ষা করার জন্য। এটা ছিল ইন্ট্রোডাকশন, এটা ছিল কবিতার ইন্ট্রোডাকশন। এখন আমাদেরকে এই কবিতার এই যেই সামারাইজ বা সামারি, এই বিষয়ে একটু আলোচনা করতে হবে। তো কবিতার সামারি আমরা প্রথমে কি লিখতে পারি, প্রথমে আমরা লিখতে পারি যে বিওলফ ফার্স্ট ফাইট, তাহলে বিওলফ ফার্স্ট ফাইট অথবা ডিফিটেড, ডিফিটস, পরাজিত করছেন কাকে, বিওলফ ফার্স্ট ডিফিটস আর টেরিবল মনস্টার, আর টেরিবল মনস্টার যাকে বলা হয় কল্ড গ্র্যান্ডল। তো বিওলফে কি করছিল, প্রথমে ফার্স্ট ডিফিটস আ টেরিবল মনস্টার কল্ড গ্র্যান্ডল। তো এই গ্র্যান্ডল নামক যে মনস্টার আছিল, ভয়ঙ্কর মনস্টার, তাকে সে প্রথম ডিফিট, তাকে পরাজিত করছে। দেন তারপরে কি করছে, কিল্ড গ্র্যান্ডলস মাদার। এরপরে বিওলফ কি করছিল, এই যে টেরিবল মনস্টার গ্র্যান্ডল একদম পরাজিত করছে ফার্স্ট টাইম। এরপরে তার যে মা গ্র্যান্ডলস মাদার, তাকে সে হত্যা করছে। কে হত্যা করছে, এই যে কবিতার যে হিরো বিওলফ হত্যা করছে। এরপরে কি হয়েছে, অ্যান্ড লেটার ইন হিজ ওল্ড এজ, and later in his old age he dies fighting a fire breathing monster অথবা ড্রাগন। তারপর শেষে কি হয়েছে, হি ডাইস ফাইটিং আ ফায়ার ব্রেথিং মনস্টার অথবা ড্রাগন। তাহলে প্রথমে বিওলফ ফার্স্ট ডিফিটস আ টেরিবল মনস্টার কল্ড গ্র্যান্ডল, অর্থাৎ প্রথমে বিওলফ কি করছিল, টেরিবল মনস্টারকে ডিফিটস, তাকে পরাজিত করছিল। আর এই টেরিবল মনস্টার নাম কি ছিল, গ্র্যান্ডল। এরপরে দেন কিল্ড গ্র্যান্ডলস মাদার, এরপরে এই যে টেরিবল মনস্টার গ্র্যান্ডল, তার মাকে বিওলফ কি করছিল, হত্যা করছিল। and later in his old age, যখন তিনি একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, অর্থাৎ যখন বিওলফ টেরিবল মনস্টারকে পরাজিত করছেন এবং তার মাকে হত্যা করছেন, তখন থেকে শুরু করে তার বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত সে রাজ্যে আর কোনো রাক্ষসের আক্রমণ হয় নাই। এই কারণে সবাই শান্তিতে বসবাস করতেছিল। কিন্তু যখন তিনি মারা যাইবেন বৃদ্ধ বয়সেও সে রাজ্যে আরেকটা রাক্ষস অথবা একটা ড্রাগন আক্রমণ করছিল।
অথবা প্রায় প্রায় সময় সে ড্রাগন আক্রমণ করত। তো বৃদ্ধ বয়সে সে সে ড্রাগনকে ফাইটিং করছিল ড্রাগনের সাথে এবং তিনি মারা গেছিল। তো এটা ছিল এই বিউলফ যে এই কবিতার যে সংক্ষিপ্ত একটু সামারি। তো এখন আমাদেরকে লিখতে হবে এই যে বিউলফ কবিতাটা, এই বিউলফ কবিতাটা এখানে কি বলা হয়েছিল, এখানে কি বলা হয়েছিল। দ্য পোয়েম আমাদের লিখতে হবে, এখন আমাদেরকে লিখতে হবে দ্য পোয়েম, দ্য পোয়েম শোজ, দ্য পোয়েম শোজ কি প্রদর্শন করছে কবিতাটি, দ্য পোয়েম শোজ দ্য ভ্যালিউজ, values of bravery, এরপরে লয়্যালটি, এরপরে আপনার অনার and শেষে বলতে পারেন and faith in অথবা of Anglo-Saxon society, Anglo-Saxon society। তো এই কবিতায় যেটা প্রদর্শন করা হয়েছে সেটা হলো দ্য ভ্যালিউজ অফ ব্রেভারি, লয়্যালটি, অনার অ্যান্ড ফেথ অফ অ্যাংলো-স্যাক্সন সোসাইটি। তার মানে এই কবিতার মধ্যে কি বলা হয়েছে, অ্যাংলো-স্যাক্সন সোসাইটির যেই তাদের যেই দৈনন্দিন যে কালচারগুলো, সেই কালচারগুলোর মধ্যে ফার্স্টে কি ছিল, ব্রেভারি সাহসিকতা, এরপরে লয়্যালটি আদর্শিকতা অথবা নীতিবানতা, অনার, এরপরে ফেট। তো এই বিষয়গুলো এই কবিতায় আমাদেরকে প্রদর্শন করছে। এছাড়াও এই কবিতাটি লেখা হয়েছে, ইট ইজ রিটেন, আমরা মুইচা দেই, it is written, এটা লেখা হয়েছে ইন ওল্ড ইংলিশ ভার্স, ওল্ড ইংলিশ ভার্স। তার মানে ওল্ড ইংলিশ ভার্সে এই কবিতাটা কি করা হয়েছিল, লেখা হয়েছিল। অ্যান্ড এবং এই কবিতায় কি করা হয়েছে, অ্যান্ড এই কবিতায় ইউজেস ব্যবহার করা হয়েছে, কি ব্যবহার করা হয়েছে, এলিটারেশন and strong rhythm instead of rhyme। এরপরে এই কবিতায় কি করা হয়েছে, এলিটারেশন ব্যবহার করা হয়েছে এবং স্ট্রং রেদম ব্যবহার করা হয়েছে। স্ট্রং রেদম মানে ইনস্টেড অফ রাইম, রাইম মানে হলো যেই ছন্দ, কবিতা যে ছন্দগুলো আছে, তো ওই ছন্দের, কবিতার ছন্দের বিপরীত এখানে স্ট্রং রেদম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই কবিতার যে লাইনগুলো এগুলো একটু অগুচ্ছাদ ছিল, আর একটু কঠিন ছিল। আর এলিটারেশন ব্যবহার করে, এলিটারেশন বলতে হলো আপনার যেখানে কনসোনেন্ট সাউন্ডকে বেশি প্রাধান্য দেওয়া হয়, হ্যাঁ, কনসোনেন্ট সাউন্ডটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, ওইগুলোকে এলিটারেশন বলা হয়। তো এই কবিতার এই সিস্টেম যেইভাবে লেখা হয়েছিল এটা আমরা এখানে লিখলাম। তো এখন আমাদেরকে লিখতে হবে এই যে কবিতাটা, এই কবিতাটা পড়ার মাধ্যমে আমরা কি অর্জন করতে পারছি, অর্থাৎ এই কবিতা আমাদেরকে কি মেসেজ দিছে অথবা আমরা কি বুঝতে পারছি। তো এখানে আমরা লিখতে পারি থ্রু দ্য স্টোরি অফ Beowulf we see আমরা কি দেখতে পাই, we see the struggle of heroism, we see the spirit of heroism and courage, that was admired in
Anglo-Saxon culture or society. তো এই কবিতায় আমরা পড়ার মাধ্যমে কি দেখতে পাইছি? উই সি দ্য স্পিরিট অফ হেরোইজম অ্যান্ড করেজ। হেরোইজম মানে বীরত্ব এবং করেজ সাহসিকতার যে মন মানসিকতা। হ্যাঁ, তো এটা আমরা দেখতে পাইছি। দ্যাট ওয়াজ অ্যাডমায়ার্ড, যেটা কি করা হইতো? অনেক অ্যাডমায়ার্ড করা হইতো, মানুষ এটাকে অনেক ভালোভাবে প্রশংসা করতো ইন অ্যাংলো স্যাক্সন কালচার অ্যান্ড সোসাইটি। ওকে, তো এটা ছিল কবিতার মেন মেসেজ। হ্যাঁ, তো এরপর আমরা দেখতে পারি এখানে অ্যাংলো অ্যাংলো স্যাক্সন কালচার ও সোসাইটি, অথবা আপনারা লিখতে পারেন ইন আর্লি ইংলিশ সোসাইটি, এটা আপনারা লিখতে পারেন, অথবা আর্লি ইংলিশ কালচার। ইট ইজ নট অনলি, এরপরে আপনারা যে ইচ্ছা করে লিখতে পারেন, ইট ইজ নট অনলি আ স্টোরি অফ ব্রেভ, আ স্টোরি of brave hero, but also a symbol between symbol of struggle, struggle between good and evil. তো এটা আপনারা ইচ্ছা করে লিখতে পারেন যে ইট ইজ নট অনলি আ স্টোরি অফ ব্রেভ হিরো বাট অলসো আ সিম্বল অফ স্ট্রাগল বিটুইন গুড অ্যান্ড ইভিল। তো গুড এবং ইভিল, খারাপ এবং ভালোর উপর মধ্যে কি হয়? একটা সংগ্রাম হয়। তো এই যে সংগ্রাম, খারাপ যারা তারাও কিন্তু চেষ্টা করে সমাজের মধ্যে তাদের যেই খারাপতা প্রতিষ্ঠা করার জন্য, তো সেটা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তাদের খুব কষ্ট হয়। আবার যারা ভালো তারাও চেষ্টা করে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা অবস্থান ভালো কিছু তৈরি করার জন্য, তো তাদের মধ্যে একটা কষ্ট করতে হয়। এই যে খারাপ আর ভালোর মধ্যে যে কষ্ট করাটা, অর্থাৎ তাদের মধ্যে যে স্ট্রাগল, তাদের মধ্যে যে সংগ্রাম, এই সংগ্রাম একটা সিম্বল হিসাবে এই কবিতায় আমাদেরকে মেসেজ দিছে। শুধু আমাদেরকে ব্রেভ হিরোর যে স্টোরি এটা দেওয়া হয়নি এই কবিতার মাধ্যমে, আমাদেরকে এই কবিতার খারাপ আর ভালোর মধ্যে যে পার্থক্যটা আছে ওইটাও আমাদেরকে মেসেজ হিসাবে সেটা প্রকাশ করছে। তাহলে আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।